আজকের এই এক্সপ্লেনারে আমরা কথা বলবো সাংগঠনিক নেতৃত্ব বা অর্গানাইজেশনাল লিডারশিপের একদম গোড়ার কথা নিয়ে। আজ আমরা জানব ফরাসি শিল্পপতি হেনরি ফিওলের 1 শতাব্দীর পুরনো সেই বিখ্যাত তত্ত্বগুলো কিভাবে আজকের আধুনিক কর্মক্ষেত্রের বড় বড় সব বিশৃঙ্খলাকে নিমিষেই দূর করে দিতে পারে। অর্গানাইজেশন চালানোর ক্ষেত্রে যে কত রকমের জটিলতা তৈরি হয় সেটা তো আমাদের সবারই জানা, কিন্তু আজকের এই আয়োজনে আমরা দেখব খুব সাধারণ কিছু বেসিক নিয়ম মেনে চললে এই বিশাল সব জটিলতা কিভাবে ম্যাজিকের মতো দূর করা সম্ভব। শুরুতেই চলুন হেনরি ফেয়ল মানুষটার সাথে একটু পরিচিত হওয়া যাক। তাকেই কিন্তু আধুনিক ব্যবস্থাপনা বা মডার্ন ম্যানেজমেন্ট থিওরির জনক বলা হয়। ১৯১৬ সালে নিজের মাইনিং বা খনি কোম্পানির দীর্ঘ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তিনি একটি যুগান্তকারী টপ ডাউন বা ওপর থেকে নিচ প্রশাসনিক কাঠামো প্রকাশ করেন। আর সত্যি বলতে কি, তার এই কাজ ম্যানেজমেন্টের দুনিয়ায় একেবারে নতুন একটা যুগের সূচনা করেছিল। ঠিক আছে, এবার বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। এফ.ডব্লিউ. টেইলরের নাম হয়তো আমরা অনেকে শুনেছি। তার কাজের পদ্ধতিটি ছিল বেশ যান্ত্রিক এবং সংকীর্ণ। তিনি মূলত কর্মীদের ব্যক্তিগত দক্ষতা বাড়ানোর উপর জোর দিয়েছিলেন। কিন্তু অন্যদিকে ফেয়লের অ্যাপ্রোচটা ছিল একদম ভিন্ন। তিনি পুরো সংগঠনের সামগ্রিক কাঠামোর একটা বড় চিত্র বা হোলিস্টিক ভিউ নিয়ে কাজ করেছেন। অর্থাৎ শুধু একটা ছোট অংশ নয়, পুরো প্রতিষ্ঠান কিভাবে চলবে সেটাই ছিল তার ভাবনার মূল জায়গা। একসাথে অনেক বেশি তথ্য যেন আমাদের মস্তিষ্কে কোনো কনফিউশন তৈরি না করে, সেজন্য ফেয়লের এই ১৪টি নীতিকে আমরা ৪টি মূল ভাগে ভাগ করে নেব। এগুলো হলো কাজের কাঠামো তৈরি, লক্ষ্যের সমন্বয় সাধন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং কর্মীদের ক্ষমতায়ন। আর সবশেষে আমরা দেখব বর্তমান সময়ে এই নীতিগুলোর আধুনিক প্রাসঙ্গিকতা কতটা। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে ফেয়লের ম্যানেজমেন্ট নীতিগুলোর একটি সম্পূর্ণ চিত্র বা ভিজুয়াল ম্যাপ একটু দেখে নেওয়া যাক। এটি আসলে আমাদের পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে কিভাবে একটি প্রতিষ্ঠানের প্রতিটি অংশ একে অপরের সাথে যুক্ত হয়ে পুরো ইকোসিস্টেম বা পরিবেশটাকে সফল করে তোলে। এটি অনেকটা বার্ডস আই ভিউয়ের মতো কাজ করবে আমাদের জন্য। তাহলে চলুন প্রথম ক্যাটাগরিটা নিয়ে কথা বলা যাক, কাজের কাঠামো তৈরি এবং সাংগঠনিক ভিত্তি নির্মাণ। যে কোনো বড় কাজের জন্যই তো একটা শক্ত ভিত্তি লাগে, তাই না? প্রথম কয়েকটি নীতি মূলত সেই শক্ত ভিত্তিটি তৈরি করে দেয়। এর মধ্যে প্রথমেই আসছে কাজের বিভাজন বা ডিভিশন অফ ওয়ার্কের ধারণাটি। আমাদের বর্তমান সময়ে মাল্টিটাস্কিং খুব জনপ্রিয় একটা শব্দ হলেও ফেয়ল কিন্তু একে সমর্থন করেননি। বরং কর্মীদের সুনির্দিষ্ট কাজ দেওয়ার কথা বলেছেন তিনি, যাতে তারা আরও দক্ষ হয়ে ওঠে। এটি অনেকটা ফ্যাক্টরি অ্যাসেম্বলি লাইনের মতো। সবাইকে সব কাজ না দিয়ে যার যার নির্দিষ্ট কাজে ফোকাস করতে দিলে কাজের গতি এবং নির্ভুলতা দুটোই কিন্তু অভাবনীয়ভাবে বেড়ে যায়। দ্বিতীয় নীতিটি হল কর্তৃত্ব ও দায়িত্বের ব্যালেন্স। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল অথরিটি এবং রেসপন্সিবিলিটির মধ্যে একটা নিখুঁত ভারসাম্য থাকতে হবে। ভেবে দেখুন, দায়িত্ব ছাড়া কাউকে শুধু ক্ষমতা দিলে কি হবে? সে তো যাচ্ছাই আচরণ করবে, তাই না? আবার উল্টো দিকে ক্ষমতা না দিয়ে কারোর ঘাড়ে একগাদা দায়িত্ব চাপিয়ে দিলে তা শুধু গভীর হতাশারই জন্ম দেয়। তাই এই দুয়ের মধ্যে সঠিক ব্যালেন্স রাখাটা আক্ষরিক অর্থে অপরিহার্য। এবার আসছি দ্বিতীয় ক্যাটেগরিতে, লক্ষ্যের সমন্বয় বা টিমকে এক সুতোয় গাঁথা। নীতিমালার এই ভাগের মূল ফোকাস হল পুরো প্রতিষ্ঠানের সবার প্রচেষ্টাকে এমনভাবে একীভূত করা যেন কেউ বিচ্ছিন্নভাবে কাজ না করে বরং সবাই মিলে একই লক্ষ্যের দিকে দৌড়ায়। এই লক্ষ্যের সমন্বয়ের প্রথম ধাপ হল ইউনিটি অফ কমান্ড বা কমান্ডের একতা। এর মানে হল একজন কর্মী শুধু একজন বসের কাছ থেকেই নির্দেশ পাবেন। ধরুন, বাস্তবের একটা পরিস্থিতিতে একজন সেলস পার্সনকে মার্কেটিং ম্যানেজার বললেন ১২% ডিসকাউন্ট দিতে, আবার ফাইন্যান্স ম্যানেজার বললেন ৬% ডিসকাউন্ট দিতে। ফলাফল কি হবে? চরম বিশৃঙ্খলা। এই দ্বৈত নির্দেশ বা ডুয়াল সাবঅর্ডিনেশন ঠেকানোই এই নীতির মূল উদ্দেশ্য। এরপর আসছে ইউনিটি অফ ডিরেকশন বা নির্দেশনার একতা। এর মানে হল একই উদ্দেশ্যের যে কোনো কাজের জন্য একটা মাত্র প্ল্যান এবং একজন হেড ম্যানেজার থাকবেন। উদাহরণস্বরূপ, মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য যদি একটি একক সঠিক কৌশলগত পরিকল্পনা থাকে, তবে একই কাজ দুবার করার কোনো ঝামেলা থাকে না। এটি পুরো টিমকে দারুণভাবে একই ছাতার নিচে আটকে রাখে। এই ক্যাটেগরিতে আরও দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমটি হল ব্যক্তিগত স্বার্থের চেয়ে কোম্পানির লক্ষ্যকে বড় করে দেখা। যে কোনো ব্যক্তিগত এজেন্ডার উপরে সাংগঠনিক সাফল্যকে স্থান দিতে হবে। আর দ্বিতীয়টি হল সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীকরণ, অর্থাৎ একেবারে শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ এবং নিচের দিকে ক্ষমতা অর্পণ।
এই দুয়ের মধ্যে এমন একটা চমৎকার ব্যালেন্স রাখতে হবে যেন একতরফা কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া না হয়, আবার কাজের গতিও ঠিক থাকে। আমাদের তৃতীয় ক্যাটাগরি হল শৃঙ্খলা প্রতিষ্ঠা, যেখানে অনুক্রম, ন্যায্যতা এবং সঠিক পারিশ্রমিকের বিষয়গুলো আসে। কিভাবে একটি কর্মক্ষেত্রে শৃঙ্খলা ধরে রেখে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা যায়, সেটাই আমরা এখন দেখব। শুরুতেই আসছে স্কেলার চেইন বা চেইন অফ কমান্ডের ধারণা। এটি মূলত টপ ম্যানেজমেন্ট থেকে একদম নিচ স্তর পর্যন্ত কর্তৃপক্ষের একটি আনুষ্ঠানিক এবং নিরবিচ্ছিন্ন রেখা। খুব সহজভাবে বললে, কে কার কাছে রিপোর্ট করবে তা একদম পরিষ্কারভাবে সংজ্ঞায়িত থাকা। কার্যকর যোগাযোগ এবং নির্দেশনার জন্য এই চেইনটি থাকা একেবারে মাস্ট। এরপর আসছে অর্ডার বা শৃঙ্খলা, আর সেই সাথে রেমুনারেশন। অর্ডারের মূল কথা হল প্রতিটি বস্তু এবং প্রত্যেক কর্মীর জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকতে হবে। এই বস্তুগত এবং সামাজিক শৃঙ্খলা কিন্তু উৎপাদনশীলতা বহু গুণ বাড়িয়ে দেয়। আর রেমুনারেশনের ক্ষেত্রে মনে রাখতে হবে, ভালো কর্মীদের ধরে রাখতে এবং তাদের মোটিভেটেড রাখতে ন্যায্য আর্থিক ও অনার্থিক পারিশ্রমিক দেওয়াটা ভীষণ জরুরি। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হল নিছক সমতা বা ইকুয়ালিটি এবং প্রকৃত ন্যায্যতা বা ইকুইটির মাঝে একটা চমৎকার পার্থক্য তুলে ধরা হয়েছে। সমতা মানে সবাইকে সমান সুযোগ দেয়া, কিন্তু ন্যায্যতা মানে হল যার যতটুকু সাপোর্ট দরকার তাকে ঠিক ততটুকুই দেয়া। ম্যানেজারদের একটি বড় দায়িত্বই হল যে কোনো বৈষম্য থেকে তাদের টিমকে রক্ষা করা এবং সবার জন্য একটি ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা। এবার আমাদের চতুর্থ এবং শেষ ক্যাটাগরি, কর্মীদের ক্ষমতায়ন বা একটি শক্তিশালী জনবল গঠন। এই অংশে পুরো ফোকাসটাই চলে যাচ্ছে প্রতিষ্ঠানের মানব সম্পদ সংস্কৃতি এবং কর্মীদের মনোবলের দিকে। আর মানব সম্পদ পরিচালনার প্রথম শর্তই হল ডিসিপ্লিন বা শৃঙ্খলা। প্রতিষ্ঠানের সব নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার কোনো বিকল্প নেই। এর জন্য সুস্পষ্ট নির্দেশিকা এবং ভালো সুপারভিশন দরকার। চিন্তা করে দেখুন, শৃঙ্খলা না থাকলে কি কোনো পূর্বপরিকল্পিত কাজ সুষ্ঠুভাবে নামানো সম্ভব? একেবারেই না। তাই শৃঙ্খলার প্রতি এই সম্মান বজায় রাখাটা প্রতিটি সংগঠনের জন্য অপরিহার্য। এরপরই ফিওল জোর দিয়েছেন চাকরির স্থায়িত্ব বা স্ট্যাবিলিটি অফ টেনিওর এবং কর্মীদের উদ্যোগ নেওয়ার ক্ষমতার ওপর। ঘন ঘন কর্মী ছাঁটাই বা পরিবর্তন করা একটা কোম্পানির জন্য যে কতটা ব্যয়বহুল তা তো আমরা জানি। তাই কর্মীদের জব সিকিউরিটি দেওয়া উচিত। সেই সাথে কর্মীরা যখন নিজেদের থেকে কোনো নতুন আইডিয়া প্রপোজ বা এক্সিকিউট করার সুযোগ পায়, সেটা তাদের মোটিভেশন লেভেলকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়। এই ক্যাটাগরির শেষ নীতিটি হল এসপ্রি ডি কর্পস, যার সহজ অর্থ টিম স্পিরিট বা সংঘবদ্ধতা। কর্মক্ষেত্রে যে কোনো টার্গেট নিয়ে কথা বলার সময় আমির বদলে আমরা শব্দটা ব্যবহার করলে তা টিমের মধ্যে দারুণ ঐক্য, সম্প্রীতি এবং পারস্পরিক আস্থা তৈরি করে। বিশ্বাস করুন, ছোট এই একটা শব্দের পরিবর্তন পুরো সংগঠনের জন্য বিশাল একটা শক্তির উৎস হিসেবে কাজ করতে পারে। এতক্ষণ তো আমরা নীতিগুলো জানলাম। এবার চলুন দেখি আজকের এই প্রযুক্তি নির্ভর এবং ডাইনামিক যুগে ফিওলের এই তত্ত্বগুলোর আধুনিক প্রাসঙ্গিকতা ঠিক কতটা। বিষয়গুলোকে একটি ম্যাট্রিক্সে সাজালে দেখা যায়, একটি কঠোর হায়ারার্কি কাজের ক্ষেত্রে দারুণ স্বচ্ছতা দেয় এবং কনফিউশন দূর করে। কিন্তু সমস্যা হল, বর্তমানে দ্রুতগামী রিমোট ওয়ার্কের পরিবেশে এই কাঠামোটা কখনো কখনো একটু বেশি রিজিড বা অনমনীয় মনে হতে পারে। আবার ধরুন, অতিরিক্ত স্পেশালাইজেশন কাজের গতি তো বাড়ায়, কিন্তু বিভিন্ন টিমের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তাই কাঠামোগত নিয়মের সাথে আধুনিক টিমের এজিলিটি বা ক্ষিপ্রতার একটা দারুণ ব্যালেন্স থাকাটা আজকালকার দিনে সবচেয়ে বেশি জরুরি। আমরা আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, একটু ভেবে দেখবেন তো, আধুনিক প্রতিষ্ঠানগুলোতে ফেওলের এই 14টি নীতির মধ্যে ঠিক কোনটির অভাব আজ সবচেয়ে বেশি দেখা যায়? আপনাদের নিজেদের কর্মক্ষেত্রের দিকে তাকালেই হয়তো এর উত্তর পেয়ে যাবেন। 1 শতাব্দীর পুরনো এই নিয়মগুলো আজও কিভাবে আমাদের বর্তমান কর্মক্ষেত্রের বিশৃঙ্খলাগুলো দূর করতে পারে, সেটা সত্যি দারুণ একটা ভাবনার বিষয়, তাই না?